বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে পরিসংখ্যানের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয়ের তৃতীয় জিনিসটা আলোচনা করব। তোমরা সকলেই জানো আমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে 4টি করে পার্ট আমরা আলোচনা করি। এক তো বিষয় সম্পর্কে ধারণা, দ্বিতীয় অনুশীলনী, তৃতীয় গাইডের ক্রিটিক্যাল অঙ্কগুলো, জটিল অঙ্কগুলো বা একটু অন্যরকম অঙ্কগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। তবে এই পরিসংখ্যানের বিষয়ে আরেকটা অংশ থাকবে, সেটা হলো লেখচিত্র। তাই আমরা এখন লেখচিত্র নিয়ে আলোচনা করব এবং লেখচিত্র আলোচনার পরেই আমরা গাইডের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। লেখচিত্র লেখচিত্র হলো সাধারণত এই ধরনের একটা পেজে দুটি বিষয়ের মিলিত একটু অংশ প্রকাশ করার নাম। যে কোনো দুটি বিষয় যা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, এমন দুটি বিষয়ের পরস্পরের সাথে সম্পর্ককে একটি জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করাই লেখচিত্রের কাজ। সাধারণত লেখচিত্রে আমরা পেন্সিল দিয়েই করার চেষ্টা করব, তবে আজকে বোঝার সুবিধার জন্য আমি কলম দিয়ে আঁকাচ্ছি। একটা লেখচিত্রকে সাধারণত 4 অংশে ভাগ করা যায়। একটা হলো এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আনুভূমিক বরাবর। আরেকটা হলো ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ উলম্ব বরাবর। সাধারণত বাম পাশ থেকে ডান পাশে যেটা চায় সেটা হলো এক্স অক্ষ বা আনুভূমিক অক্ষ, এক্স এক্স ড্যাশ, এবং উপর থেকে নিচে যেটা আসে সেটা বলা হয় ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই ড্যাশ বা উলম্ব বরাবর অংশটা। এই দুটি অক্ষ দুটি নির্দিষ্ট মানের সম্পর্ক প্রকাশ করে এবং এই দুটি অক্ষ যেখানে ছেদ করে সে জায়গাটাকে আমরা ও দিয়ে প্রকাশ করতে পারি এবং এই দুটি অংশ মিলে টোটাল 4টা ঘর সৃষ্টি করে, যার মধ্যে এই ঘরে ধনাত্মক মানগুলো অর্থাৎ এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ মান লেখা হয়। এই অংশে এক্স ড্যাশ নেগেটিভ এবং ওয়াই পজিটিভ। এই অংশে এক্স ড্যাশ বরাবর যেটা থাকবে সেটা নেগেটিভ, ওয়াই ড্যাশ বরাবর যেটা সেটাও নেগেটিভ প্রকাশ করা হয়। এবং এই অংশে অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অংশে এই ঘরটাকে বলা হয় প্রথম, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটা চতুর্থ চতুর্ভাগ। এবং এখানে যেহেতু দেখতেছি এক্স লেখা আছে এটা হলো পজিটিভ এবং ওয়াই ড্যাশে যেটা থাকবে সেটা নেগেটিভ থাকবে। এই মূলত লেখচিত্র। এবার লেখচিত্রে প্রথমে বলেছি যে কোনো দুইটি মানের সম্পর্ক প্রকাশ করে এবং পরিসংখ্যানে অঙ্ক করার সময় আমরা যে মানগুলো পেয়েছি সবগুলোই ধনাত্মক মান, বা যে মানগুলো এখানে প্রকাশ করব সে মানগুলো ধনাত্মক। যেহেতু সবগুলোই ধনাত্মক মান, আমরা এমন ঘরে প্রকাশ করব যে ঘরের মানগুলো ধনাত্মক হবে, অর্থাৎ প্রথম ঘর প্লাস এবং প্লাস। সুতরাং লেখচিত্রের জন্য আমাদের শুধুমাত্র প্রথম ঘর হলেই হবে, বাকি ঘরগুলো আমাদের ছোট করে রাখতে হবে। এবার প্রথম বাকি ঘরগুলো কিভাবে ছোট করব সেটা আমরা এর পরে জানতে পারবো, একটু পরেই। এবার প্রথম ঘরে মান বসানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব। তাহলে আমরা যদি শুধু প্রথম ঘরটা নিয়ে চিন্তা করি, এই এতটুক ঘর, আমার কাছে মনে করো মান আছে এরকম যে 10, 20, 30, 40, 50। এক্স অথবা ওয়াই যে কোনো একটাতে এই মানগুলো আমাকে বসাতে হবে। এখন এই মানগুলো বসানোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 10, যদি আমি এখান থেকে 0 হিসেবে গণনা করি, 10, 20, 30, 40, 50, খুব আরামে আমার মানগুলো এখানে বসে যাচ্ছে। এখানে প্রত্যেকটা ঘর এক একক করে ধরবো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 20, 30, 40, 50 হয়ে যাচ্ছে। কিন্তু মানগুলো যদি আমার এরকম থাকে 100, 200, 300, 400, এবার কি করব? যেহেতু মানগুলো বড়, আমি যদি এখানে বসাতে চাই তাহলে প্রথম ঘরটা তো এখানে হবে না,
তখন আমরা এই ঘরকে একটু কাটা দেব, বলবো যে এখানে অনেকগুলো ঘর মিলে এই জায়গাটা আসছে 100, কিন্তু তারপরেও আমি 200 কি এখানে রাখতে পারবো না? পারবো না। তখন আমরা কি করব? আমরা প্রত্যেকটা ঘরের মানগুলোকে বাড়িয়ে দেব। কিভাবে বাড়িয়ে দেব? এইভাবে বাড়িয়ে দেব যে আমি ধরবো 1 একক, অর্থাৎ এই যে একটা একক আছে এইখান থেকে এইখানে যে একটা একক গণনা করে, এই যে 2 একক 3 একক, এই একটা একককে আমরা চিন্তা করব 10 ধরে। তাহলে কত হলো? এখান থেকে এই পর্যন্ত হলো 10, তারপরে এখান থেকে এই পর্যন্ত হলো 20, এখান থেকে এই পর্যন্ত 30, এইভাবে এখানে আসলে টোটাল 100 ঘর পূর্ণ হয়ে যাবে। তাহলে 100 থেকে 100 200, 200 থেকে আবার 100 300 400, অর্থাৎ একটা ঘরের মান আমরা যদি একটু বেশি করে ধরি তাহলে খুব অল্প জায়গায় আমরা অনেক বড় মানকে নিয়ে আসতে পারবো। ঠিক এর অপোজিটটা যদি হয়, যদি এরকম হয় 0.1 0.2 0.3 0.1 0.2 0.3 0.4 বলছে এই মানগুলোকে বসায় দেখাও। এখন এই মানগুলো আমরা বসাতে পারবো। মনে করি ওয়াই অক্ষে আমাদের, এক্স অক্ষে এটা বসালাম, তো ওয়াই অক্ষে এটা বসাবো। আচ্ছা, এক্স অক্ষে যখন মান বসাইলাম আমরা এক ঘর সমান কত ধরছি? এক্স অক্ষে মান বসানোর সময় আমরা এক ঘর সমান 10 করে ধরছি। তাহলে আমরা লিখবো এক ঘর সমান 10 একক। এক্স অক্ষে মান বসানোর সময় আমরা এক ঘর সমান 10 করে ধরেছি। এবার ওয়াই অক্ষে আমি এই মানগুলো বসাতে চাচ্ছি এবং এই মানগুলো বসাতে পারবো। আমরা ওয়াই অক্ষে এই মানগুলো বসাতে পারবো, কিন্তু সেটা খুব ক্ষুদ্র হয়ে যাবে। যেমন এইখান থেকে এখানে আসতেই হবে 0.1, এখানে 0.2 0.3 0.4 0.5, শেষ। এতটুকুর মধ্যে শেষ হয়ে যাবে, অতি ক্ষুদ্র। তাহলে আমি চাচ্ছি একটু মানগুলোকে বড় করে নেই। কীভাবে বড় করব? আমরা এবার 10 ঘরের মান 1 করে ধরবো। এই পুরো 10 ঘরের মান ধরবো 1। তাহলে 10 ঘরের মান যদি 1 ধরি, তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে এখানে 1 না হয়ে এইখানে হবে 1। ঠিক আছে, আমি এখানে দশমিকগুলো সরায় দেই, বা আমি 10 ঘরের মান ধরলাম 0.1, অর্থাৎ এইবার 10 ঘর সমান ধরতে পারবো 0.1। তাহলে এইখানে হবে 0.1, এইখানে হবে 0.2, এইখানে হবে 0.3, এইখানে হবে 0.4। এইভাবে আমরা লেখচিত্রকে খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারবো। অর্থাৎ যদি বড় মান থাকে তাহলে ছোট ছোট ঘরের মান বড় করে ধরবো, যদি খুব ছোট মান থাকে তাহলে ছোট ঘরের মান বড় করে ধরবো, বড় ঘরের মান ছোট করে ধরবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা অ্যাকচুয়াল অঙ্কের দিকে যাই। সাধারণত তোমাদের 3 ধরনের লেখচিত্র অঙ্কন করতে হতে পারে। প্রথমটি হলো অজীব লেখ, তারপরে বহুভুজ লেখ এবং আয়ত লেখ। প্রত্যেকটার ক্ষেত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকবে। অজীব লেখের ক্ষেত্রে এক্স অক্ষে থাকবে শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। বহুভুজের ক্ষেত্রে এক্স অক্ষে থাকবে শ্রেণীর মধ্যমান আর ওয়াই অক্ষে থাকবে গণসংখ্যা। আয়তলেখের ক্ষেত্রে এক্স অক্ষে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে থাকবে গণসংখ্যা। তাহলে আসো আমরা একটা নির্দিষ্ট ছকের জন্য এক এক করে প্রতিটা লেখচিত্র এঁকে দেখি। তাহলে আমাদের প্রথম
যে লেখটা আমরা আঁকবো সেটা হলো অজীব লেখ। অজীব লেখ আঁকার জন্য আমরা এখানে শ্রেণীর উচ্চসীমা এবং ক্রমজড়িত গণসংখ্যা নিতে হবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা নিব হলো শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর নিব আমরা ক্রমযোজিত গণসংখ্যা। এইভাবে আমরা আমাদের লেখচিত্রটা রেডি করলাম। এক্স অক্ষ বরাবর নিলাম হলো শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর নিয়েছি ক্রমজড়িত গণসংখ্যা। এখন মানগুলো বসাবার পালা। শ্রেণীর উচ্চসীমা বলতে বোঝাচ্ছে এই মানগুলো 30, এই শ্রেণীতে যেগুলো বড় মান 30, 40, 50, 60, 70 শুরু হচ্ছে 21 থেকে, এখান থেকে শুরু করছি আমরা। তাহলে আমি যদি একটা নির্দিষ্ট ঘর বাদ দিয়ে এই ঘরটাকে ধরি 21, এই ঘরটাকে আমি 21 ধরলাম এবং আমি দেখতে পাচ্ছি যদি 10 ঘর করে আগাই 10, 20, 30, 40 বা 21 থেকে যদি 10 ঘর আগাই 31, 41, 51, 61 অর্থাৎ 70 পর্যন্ত আমি মিলাতে পারছি না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এক ঘর সমান 2 একক ধরতে পারি। এক ঘর সমান 2 একক ধরলে হবে কি 10 ঘর সমান হবে 20 একক। তাহলে এখানে 21 হলে এই ঘরটা হবে 41, এই ঘরটা হবে 61 এবং এই ঘরটা হবে 71। অর্থাৎ আমরা মোটামুটি সবগুলো মান এখানে চলে আসবে। এইবার গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা দেখছি 30 আছে, সর্বনিম্ন সংখ্যা 5, সর্বোচ্চ 30। এখানে আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ আমার 10, 20, 30 আছে। তারপরেও একদম কমে যাওয়ার কারণে আমি একটু ছোট করে ফেলি এটাকে। এখানে করি কি, এখানেও এক ঘর সমান 2 একক ধরি। তাহলে এই ঘরটা হবে 20, এই ঘরটা হবে 40। তাহলে আমি 30 পর্যন্ত এখানে চলে আসবে। এইবার মান বসানোর পালা। আমরা এবার মান বসাবো। মান এখানে দেখতে পাচ্ছি 21 ঘরটা স্টার্ট হয়েছে, তা এখান থেকে স্টার্ট হয়েছে, আমি এই ঘরে একটা বিন্দু দিলাম। এরপরে এখানে বলছে শ্রেণীর উচ্চসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীর উচ্চসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণীর উচ্চসীমা এখানে 30, ক্রমযোজিত গণসংখ্যা এখানে 5। আমরা দেখতে পাচ্ছি এখানে 21, প্রত্যেক ঘরের মান 2। এটা আমাদের খাতায় উল্লেখ করতে হবে যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এবং এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 2 একক, ওয়াই অক্ষ বরাবরও এক ঘর সমান 2 একক। এটা আমরা নিছি এবার এক্স অক্ষে এক ঘর সমান 2 একক, ওয়াই অক্ষেও এক ঘর সমান 2 একক আমরা নিয়েছি। এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে আমরা এক ঘর সমান সমান 2 একক নিয়েছি। ঠিক আছে, এখন মানগুলো বসাই। 30-এর জন্য 5, তাহলে আমাকে আগে খুঁজতে হবে এখানে 30 কোথায় আছে। দেখি 30 কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছি 21, এক ঘর সমান 2 হলে এটা হবে 23, 25, 27, 29, 31। 29, 31-এর মাঝখানে হবে 30। 30-এর জন্য 5, তাহলে এটা 2, 2, 4, এই মাঝখানে হবে 5। আশা করি বুঝতে পেরেছি। আরেকটা দেখি 40-এর জন্য 12, 40-এর জন্য 12। তাহলে 41-এর আগের ঘরটা হলো 39, এই দুটার মাঝখানে হলো 40। 40-এর জন্য যদি 12 ধরি তাহলে এক্সের দিকে আমি 40 পেলাম, ওই ঘর থেকে আমরা 12 গণনা করব। 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 2, 12। এই যে 12 আমরা পেয়ে গেছি। এরপরে 50-এর জন্য 21, আবার দেখি 41-এর পরে 43, 45, 47, 49, এইখানে হবে 50, অর্থাৎ 49 এবং 51-র মাঝখানে 50। 50-এর জন্য হলো 21, তাহলে এই 20,
20-এর পরের ঘরটাই হবে 21। এইভাবে করে সবগুলো মান আমরা বসাইলাম। বসানোর পরে এই সবগুলো রেখাকে যোগ করে দেব। যোগ করলে আমরা অজীব লেখ পেয়ে যাব। এইভাবে খুব সহজে আমরা অজীব লেখ এঁকে ফেলতে পারি। বহুভুজ লেখচিত্রে আমাদের দুটি ঘরের প্রয়োজন পড়ে। একটা হলো মধ্যমান আর একটা গণসংখ্যা। সাধারণত শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তো সারণীতেই আছে। মধ্যমান আমরা 21 থেকে 30-এর মধ্যমানটা বের করব। মধ্যমান বের করার নিয়ম হলো 21 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ, যা আমরা ইতিপূর্বেই শিখেছি। 21 আর 30 যোগ করলে সাধারণত হবে 51। 51কে 2 দিয়ে ভাগ করলে হবে 25.5। একইভাবে 35.5, 45.5, 55.5, 65.5। ওকে, এবার আমরা লেখচিত্রে আসি। আমরা দেখতে পাচ্ছি লেখচিত্র 21 থেকে শুরু হয়েছে, তারপরে 25.5, 35.5, 45.5, 55.5 এবং 65.5-এর মধ্যে পড়েছে। তো 65.5 পর্যন্ত যদি আমাদের গণনা করতে হয়, তাহলে আমরা দেখব এখানে ঘর আছে কতগুলো আমাদের। আমরা দেখতে পাচ্ছি এখানে 0 থেকে যদি গণনা করি 10, 20, 30, 40 পর্যন্ত আছে। বা এখানে যদি আমি 21 ধরি, তাহলে 21 ধরলে এখানে 31 হবে, 41 হবে, 51 হবে। আমার তো 70 পর্যন্ত আছে। তাহলে আমি এতটুকু ঘর বাদ দিয়ে এখানে 21 যদি কল্পনা করি, তাহলে আমাকে চিন্তা করতে হবে প্রত্যেকটা ঘর 2 একক করে। x অক্ষে 1 ঘর সমান 2 একক। x অক্ষে 1 ঘর 2 ধরলে সুবিধা হচ্ছে 21, এখানে হয়ে যাবে 41, এখানে 61, এখানে 81। তাহলে 21, 41, 61, 81। লেখচিত্র করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের লেখচিত্রে x অক্ষ এবং y অক্ষ হলো স্কেল, এবং স্কেল আমরা নিজের মাপ মতো তৈরি করব। এরপরে মান আমরা স্কেল অনুযায়ী বসাবো। এমন নয় যে আমাদের মানগুলো চিন্তা করে স্কেল তৈরি করতে হবে। আমরা দেখব যে মানগুলোর রেঞ্জ কতটুক, সে অনুযায়ী আমরা একটা স্কেল তৈরি করলাম। যেমন এখানেও গণসংখ্যা আমি দেখতেছি হাইয়েস্ট মান 9। তাহলে আমি যদি একটু বড় করে তৈরি করতে চাই, আমি দেখতে পাচ্ছি যদি 1 ঘর সমান 2 ঘর সমান 1 ধরি, তাহলে এখানে হবে 5, এখানে হবে 10। অর্থাৎ এখানে y অক্ষে 2 ঘর সমান সমান 1 একক কল্পনা করলাম। অর্থাৎ লেখটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। তাহলে 2 ঘর সমান 1 হলে এখানে 5 ঘর সমান 10 হবে এবং 10 ঘর সমান 20 হবে। এবার আমরা মান বসাই। আমরা জানি বহুভুজ লেখে x অক্ষে বসবে হলো মধ্যমান, y অক্ষে বসবে হলো গণসংখ্যা। তাহলে এখানে যদি 21 হয়, আমরা জানি 1 ঘর সমান 2 একক, তাহলে এখানে হবে 23, এখানে হবে 25, ওখানে আছে 25.5, তারপরের ঘরটা হবে 27। তাহলে এই ঘরের মাঝ বরাবর থেকে একটু বাম পাশেই হবে 25.5, যা উপরের দিকে 5 ঘর পর্যন্ত যাবে, যেহেতু উপরে আছে 5। এইখানে মানটা হবে এইখানে হবে মানটা 5 ঘরে। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা বলছে 35.5-এর জন্য 7, অর্থাৎ x অক্ষে 35.5, y অক্ষে 7। তাহলে 21, 23, 25, যেহেতু 1 ঘর সমান 2 ধরছি, 27, 29, 31, 33, 35, তার একটু পরেই হবে 35.5। আর এদিকে হলো 7, অর্থাৎ 2 ঘর হবে 1 একক, আবার 2 ঘর 2, আবার 2 ঘর 3, আবার 2 ঘর 4, 2 ঘর 5, 2 ঘর 6, তার একটু পরে হবে 7। অর্থাৎ এইখানে আমরা হয়তোবা বুঝতে পারিনি। আরেকটা দেখি। 45.5-এর জন্য 9, 45.5-এর জন্য 9। তাহলে এখানে যেহেতু 41, 43, 45.5, অর্থাৎ 45 এবং 47-এর মাঝখানে হবে 45.5।
এবার উপরের দিকে যদি আমরা যাই, আমাদের যাইতে হবে কত? 9 পর্যন্ত। তাহলে আমরা জানি যে এইখানে হলো 5, তারপর 2 ঘর গেলে 6, 2 ঘর গেলে 7, 2 ঘর গেলে 8, 2 ঘর গেলে 9, এই হলো 9। এইভাবে করে আমরা এক এক করে সবগুলো মানগুলো বসাবো। লাস্টে এই 70 মানটাও বসিয়ে দেবো। 70 লাস্টে অর্থাৎ 65.5-এর জন্য 3 হবে, কিন্তু 70-এর জন্য তো কোনো মান হবে না, 70 এক্স অক্ষের উপর বসবে। এরপরে এই লাইনগুলো আমরা মিলিয়ে দেব। এই লাইনগুলো মিলিয়ে দিলে এই অংশটাই হলো বহুভুজ লেখচিত্র। লাস্ট আমাদের হলো আয়তলেখ। আয়তলেখে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে গণসংখ্যা নেওয়া হয়, অর্থাৎ আয়তলেখের জন্য আমাদের মধ্যমানের ঘরটা দরকার নেই। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অর্থাৎ আমাকে শ্রেণীগুলোকে, শ্রেণীব্যাপ্তি যেমন 21 থেকে 30 এবং 31, এই যে 30 আর 31-এর মধ্যে যে গ্যাপটা, 30 এবং 31-এর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমাকে কমায় ফেলতে হবে, বা এই গ্যাপটাকে আমি রাখতে পারবো না। সুতরাং আমরা কি করব, সেটাকে 30.5-এ নিয়ে আসব। এবং 30.5-এ আনার কারণ হলো ভগ্নাংশ কোনো মান নেই, সুতরাং তার জন্য এক্সট্রা কোনো মান লাগতেছে না, তার জন্য এক্সট্রা কোনো গণসংখ্যা আসছে না, অর্থাৎ এটা একটা সেফ মান। এটা কিভাবে করতে পারি আমরা? যেমন এখানে আছে 21, সেটাকে আমরা লিখব 20.5। আচ্ছা, 21-কে 21.5 লিখলাম না, এর কারণটা হলো 21.5 লিখলে যদি গণসংখ্যার মধ্যে 21 থেকে থাকে সেটা বাদ পড়ে যাবে, তাই 20.5। আর এখানে 30.5। একইভাবে এখানে 30.5, 40.5, 40.5, 50.5, 50.5, 60.5, 60.5 থেকে 70.5। তাহলে আমরা পেয়ে গেছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘর এবং গণসংখ্যার ঘর, এবং এই দুটো ঘর নিয়েই আমাদের তৈরি হবে আয়তলেখ। তো আয়তলেখে কাজ করার জন্য আমি একটা লেখচিত্র রেডি করেছি। একইভাবে আমরা, যেহেতু আমাদের শুরু হচ্ছে এবার 20.5 থেকে, আমরা এই ঘরটা, প্রথম ঘরটাকে লিখবো হলো 20.5 এবং শেষ হবে আমাদের 70.5-এ। আমি দেখতে পাচ্ছি যদি আগের মতোই আমরা এক ঘর সমান 2 একক করে কল্পনা করি, তাহলে 20.5 থেকে এখানে হবে 40.5, আবার এখানে হবে 60.5, অর্থাৎ এক ঘর সমান 2 হলে 10 ঘর সমান 20, তাহলে 20 করে বাড়ছে, এখানে হবে 80.5। আর এই দিকে আমাদের গণসংখ্যা যেহেতু আগের মতোই আছে, আমরা 2 ঘর সমান 1 একক ধরলাম এবং এখানে 5, এখানে 10 নিলাম। ঠিক আছে, এইবার আমরা মানগুলো বসাই। মানগুলো বসানো এটার ক্ষেত্রে খুবই সহজ। 20.5-এর জন্য 5, 30.5-এর জন্য 5। ঠিক আছে, তাহলে 20.5-এর জন্য 5, আবার 30 কোথায় হতে পারে? এখানে 21 2 ঘর করে যেহেতু ধরছি, 20, 22.5, 24.5, 26.5, 28.5, 30.5-এর জন্য 5। এই একটা ঘর প্রস্তুত, একটা আয়ত ক্ষেত্র প্রস্তুত। ঠিক একইভাবে পরেরটা চিন্তা করি। পরেরটা বলছে 30.5-এর জন্য 7, 40.5-এর জন্য 7। তাহলে এটা 30.5-এ আছে, এটার জন্য 5 থেকে 2 ঘর হলো 6, 2 ঘর হলো 7, এই 30.5-এর জন্য 7 পাইলাম। এবার 40.5, এটার জন্য এই যে 7। আরেকটা আয়তলেখ পেয়ে গেলাম। যদি না বুঝে থাকি আরেকবার করি। এইখানে বলছে 40.5-এর জন্য 9, 50.5-এর জন্য 9। তাহলে 40.5 তো এই ঘরটাই, এর জন্য হলো, এই পর্যন্ত ছিল হলো 7, 2 ঘরে 8, 2 ঘরে 9। যেহেতু এখানে আমরা
ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক ধরছি, এই জন্য 2 ঘর যাওয়ার জন্য 9 1 করে বাড়বে। এবং 40-এর পরে এদিকে 42, 1 ঘর সমান 2 যেহেতু ধরছি এই জন্য এদিকে 42 হলো। তারপরে 44, 46, 48, 50, 50.5-এর জন্য কত 9, এই আরেকটা ঘর পূর্ণ হয়ে গেল। এই আমরা আয়তলে এইভাবে করে আমরা সম্পূর্ণ আয়তলেখটা কমপ্লিট করতে পারবো। সাধারণত আমরা যখন লেখচিত্র কাজ করব তখন অবশ্যই ভালো পেন্সিল ব্যবহার করব, স্কেল ব্যবহার করব, যেন লেখচিত্রটা ফুটে ওঠে। লেখচিত্র যেহেতু একটি জ্যামিতিক মাধ্যম, দুটি ফ্যাক্টরের মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য যত সুন্দরভাবে সেটা প্রকাশ হবে, বুঝতে ততই সুবিধা হবে, সেই লেখচিত্রটা তত বেশি তথ্য বহন করবে। তাই আমরা পেন্সিল দিয়ে করব। এরপরে আমরা গাইডের, আমাদের আলোচনার বাইরে গাইডে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা গাইডে ক্রিটিক্যাল কিছু নৈবেত্তিক নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা আলোচনার মধ্যে গাইডের প্রায় সকল অঙ্কই নিয়ে এসেছি। তারপরে কিছু ছোট ছোট প্রশ্ন থাকে যা মাঝে মাঝে খুব কনফিউজ করে। যেমন মনে করো এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ করে এরকম একটা অঙ্ক তুলে যদি বলে প্রচুরক নির্ণয় করো, আমরা ঘাবড়ে যাই। এতটুকু অঙ্ক কীভাবে প্রচুরক নির্ণয় করব? সিস্টেমটা একই, কোনো ধরনের আলাদা কিছু নাই। প্রচুরক মানে আমরা যা জানি সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকবে। এখানে যেহেতু দেখতে পাচ্ছি কোনো সংখ্যাই একাধিকবার নেই, সুতরাং প্রচুরক নেই। যদি বলে মধ্যক নির্ণয় করো, আমরা জানি অবিন্যস্ত উপাত্ত যখনই পাবো আগে আমরা সেটাকে বিন্যস্ত করে ফেলব। এরপরে আমরা দেখব মাঝখানে কি আছে। মাঝখানে দেখা যাচ্ছে 3 এবং 4 আছে, তাহলে মধ্যক নির্ণয় করার জন্য 3 + 4 / 2, 3.5। অথবা আমরা n/2 তম, n+1/2 তম /2 দিয়েও সেম অঙ্কটাই করতে পারি। এই অঙ্কটার গড় নির্ণয় করতে বললে এমন না যে শূন্যের জন্য কিন্তু অবশ্যই গণসংখ্যার পরিমাণ বাড়বে। 0, 2, 3, 4 + 5 + 8 / কত হবে? অবশ্যই শূন্য গণনা করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, তাহলে কত হচ্ছে? তোর হচ্ছে 3.6। এই হলো গড়। আরও কিছু প্রশ্ন থাকতে পারে, হঠাৎ করে একটা সারণীর মাধ্যমে সারণী দিলে এবং বলল যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। অঙ্কটা কিন্তু সেম। প্রচুরক শ্রেণী বলতে এই শ্রেণীটা, এর মধ্যমান 41 + 50/2। আবার যদি বলে মধ্যক শ্রেণী, তাহলে আগে আমরা মধ্যক শ্রেণী বের করব। মধ্যক শ্রেণী বের করার নিয়ম আমরা জানি, মোট গণসংখ্যাকে 5, 6, 11, 8, 19, 1, 20কে 2 দিয়ে ভাগ করে সেটা ক্রমজয়িত যেখানে পাবো। আমরা দেখতে পাচ্ছি 5 আর 6 11 হয়, অর্থাৎ এই ঘরে আমি এটা পাবো, তাহলে এইটা হবে মধ্যক শ্রেণী। তাহলে 31 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ করব। সবসময় যে প্রচুরক শ্রেণী আর মধ্যক শ্রেণী একই হবে তা কিন্তু নয়। আরও কিছু ম্যাথ থাকে, যেমন এরকম যদি একটা অঙ্ক দেয় যে শ্রেণী সংখ্যা 5 ও পরিসর 30 হলে শ্রেণী ব্যক্তিগত, তখন আমরা চিন্তা করব যে আমরা তো এই 3টা নিয়ে একটা সূত্র জানি যে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর / শ্রেণীব্যাপ্তি। এখানে দেয়া আছে পরিসর 30 দেয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেয়া নাই, এটা বের করতে হবে, এবং শ্রেণী সংখ্যা দেয়া আছে হলো 5। তাহলে আমরা যদি হিসাব করি এর মান 6 আসবে। ঠিক একইভাবে আরেকটা অঙ্ক, উচ্চসীমা 90 ও পরিসর 60 হলে নিম্নসীমা কত? আমরা জানি পরিসর, উচ্চসীমা, নিম্নসীমার একটা সূত্র আছে, যেখানে পরিসর সমান সমান উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা সাথে আমরা 1 যোগ করি।
এখানে দেয়া আছে হলো পরিসর 60, উচ্চসীমা দেয়া আছে 90, নিম্ন সীমার মান আমরা বের করব যোগ 1। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি আমরা এরকম পাচ্ছি যে 60 বিয়োগ 90 60 বিয়োগ 90 বিয়োগ 1 সমান সমান মাইনাস এ, বা মাইনাস 31 সমান সমান মাইনাস এ, অতএব এ সমান সমান 31। এরকম অঙ্ক থাকতে পারে। আবার আমরা ধাপ বিচ্যুতি নিয়ে যে সূত্রটা দেখেছিলাম যে ধাপ বিচ্যুতি ইউ সমান সমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এটাতেও মানগুলো প্রকাশ করে অঙ্ক আসতে পারে। আশা করি পরিসংখ্যানের সকল বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি। এরপরও কিছু বাকি থেকে গেলে বা নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে কমেন্টে জানাবেন, চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার, অথবা যদি প্রয়োজন পড়ে আলাদা ভিডিও বানিয়ে সেটা প্রকাশ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।